ঢাকা দিল্লি সম্পর্কের উন্নয়নে ঢাকা চাইছে সহায়ক পরিবেশ, আর দিল্লিও আগ্রহী। এর মধ্যেই ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে 2 দিনের দিল্লি সফর আয়োজনের প্রস্তাব করা হয়েছে। এসব বিষয় নিয়ে কথা হবে নির্বাচিত খবরের আজকের আয়োজনে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলো কূটনৈতিক প্রতিবেদক রাহিদ এজাজ। রাহিদ এজাজ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আরিফিন। রাহিদ এজাজ, তারেক রহমানের ভারত সফর নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সফরটা কি হচ্ছে? প্রস্তুতি কতটুকু? আরিফিন দেখুন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা করছে ঢাকা এবং দিল্লি। আমরা জানি যে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তাকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল, যেটি একটি দ্বিপক্ষীয় সফর। এর মধ্যে আমরা দেখলাম জুলাই মাসের 14 তারিখ ব্রিক্সের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমস্টেকের চেয়ার হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। তো আমরা জানি যে এই মুহূর্তে তো পরিষ্কার হয়ে গেছে বিমস্টেকের চেয়ার হিসেবে যে আমন্ত্রণ সেটি তিনি গ্রহণ করছেন না, অর্থাৎ ব্রিক্সে যাচ্ছেন না। তো এমন একটা প্রেক্ষাপটে যে দ্বিপক্ষীয় নিমন্ত্রণটা ছিল, সেটা নিয়ে গত প্রায় ধরুন 2 সপ্তাহ ধরে এক ধরনের আলাপ আলোচনা চলছে, এবং এই মুহূর্তে কিছু সংবেদনশীল ইস্যু নিয়ে আলোচনাটা থমকে আছে, যেটা ধারণা করছি সরকারি তরফ বাংলাদেশের সরকারি তরফে জানা যাচ্ছে। সেই ইস্যুগুলো সুরাহা হলে তার সফরের সূচি বা দিনক্ষণ যাওয়া এগুলো চূড়ান্ত হবে। আচ্ছা, রাহিজাজ, একটা আলোচনা হচ্ছে যে আসলে তারেক রহমানের এই সফর ব্রিক্স সম্মেলনের আগে হবে নাকি পরে হবে। এইটা আসলে গুরুত্বপূর্ণ কেন? এটা গুরুত্বপূর্ণ এই জন্যই হয়তো এই জন্যই বলছি, সেপ্টেম্বরে আমরা জানি যে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের শীর্ষ নেতারা অংশ নেন, এবং সেটা রাজনীতিবিদরা তো বটে, আমরা অন্তর্বর্তী সরকারের আমলেও দেখেছি। তো সেইখানে একটা ব্যস্ত সূচি থাকে সাধারণত। খুব ব্যতিক্রম না হলে সেপ্টেম্বরে যাওয়া হয় না, এটা একটা দিক বাংলাদেশের দিক থেকে। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সেপ্টেম্বরের যে শিডিউল তার সঙ্গে মিলছে না বলেই এখন অগাস্ট মাসের 3য় সপ্তাহে সফরের দিনক্ষণ নিয়ে দুই পক্ষের মধ্যে আলাপ আলোচনার কথা একটু আগে বলেছি, সেটা অন্তত 2 সপ্তাহ ধরে হচ্ছে বলে আমি জানি, এবং তারিখটা 3য় সপ্তাহ তো বলছি, ঠিক 20 তারিখের পরে থেকে 3-4 দিনের কোনো একটা ডেটে। তো সেটা 2 দিনের একটা সফর, এভাবে প্রাথমিক একটা আলোচনা হচ্ছে, কিন্তু এখনও একটু আগে যেটা বলছি আবার সেটা রিপিট করছি, এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। দুপক্ষেই আলোচনা করছে, মানে অর্থাৎ যে শর্ত বা যে ইস্যুগুলো নিয়ে কথা বলছি সেই আলোচনাটা ভেঙে যায়। আচ্ছা, আমরা কয়েকদিন আগে দেখলাম যে বাংলাদেশের ভারতের যিনি হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, ইনি স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং সবশেষ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন, এবং তার পরের দিনই তিনি আবার দিল্লিতে উড়ে গেছেন, গিয়ে সেখানে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন। তো নরেন্দ্র মোদী এবং দীনেশ ত্রিবেদীর এই বৈঠক আসলে কি বার্তা দিচ্ছে? বার্তাটা দিচ্ছে এখানে 10 তারিখের কথা আপনি বলছেন, তো 10ই অগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় ভারতের যিনি হাই কমিশনার দীনেশ ত্রিবেদী গত জুনে এসে দায়িত্ব নিয়েছেন, তিনি প্রথমবারের মতো দেখা করেছিলেন। তিনি সেদিন দেখা করার আগের দিনই, অর্থাৎ 9ই আগস্ট পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তো 9ই আগস্ট পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিকেলে। পরদিন 10ই আগস্ট সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেই এরপরে উনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন, এবং বিকালের ফ্লাইটে চলে যান দিল্লিতে 11 তারিখ সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার পার্লামেন্ট হাউসের অফিসে একটা লম্বা বৈঠক হয়েছে। সে বৈঠকে আমরা যতটুকু জেনেছি, বাংলাদেশের অবস্থান, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান যে বিষয়টা বলেছেন যে সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ আগ্রহী বা মনোযোগী, কিন্তু সেই সম্পর্ক এগিয়ে নিতে হলে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। তো সেই ব্যাপারটা তিনি নরেন্দ্র মোদীকে বলেছেন, আর নরেন্দ্র মোদীর কাছ থেকে তিনি দিক নির্দেশনা নিশ্চয় নিয়েছেন যে বাংলাদেশ যে ইতিবাচক পথে বা গঠনমূলক প্রক্রিয়া সম্পর্কটা এগিয়ে নিতে চায়, তাইলে এই যে সহায়ক পরিবেশের কথা বলা হচ্ছে। তো আপনি এটা বলাই বাহুল্য, সহায়ক পরিবেশ বলতে আমরা আজকে যখন 15ই আগস্টে আলোচনা করছি, 5ই আগস্ট দিল্লিতে প্রথমবারের মতো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেছে। সেই মত বিনিময়ের পর দুই পক্ষের মধ্যে একটা উত্তেজনা আমরা লক্ষ্য করেছি। আবার একদিন পর, অর্থাৎ 7ই আগস্ট যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বলা হয় যে 5 তারিখের মঞ্চ থেকে যা বলা হয়েছে এবং বাংলাদেশের নির্বাচিত সরকারের বিরুদ্ধে, সেটা তার একমত নয়। তো এমন একটা আবহাওয়ার মধ্যে ভিজিট নিয়ে আলাপ আলোচনাগুলো চলছে। এখন যদি শেষ করি এক লাইনে, নরেন্দ্র মোদীর কাছে দীনেশ ত্রিবেদী ঢাকার বার্তাটা পৌঁছে দিচ্ছেন
পাশাপাশি ঢাকা দিল্লি সম্পর্কের ভবিষ্যৎটা কোন পথে এগোবে সে ব্যাপারে তিনি নিশ্চয়ই দিক নির্দেশনা নিয়ে এবং গতকাল দুপুরে ফিরেছেন বলে আমরা জানি। আচ্ছা, আপনি বলছিলেন যে শেখ হাসিনার 5ই আগস্টের সেই মত বিনিময়ের কথা। তো শেখ হাসিনার কে প্রত্যর্পণ ছাড়া কি আসলেও মানে এই সফর সম্ভব? আর বাংলাদেশ কি সত্যি এটাকে শর্ত হিসেবে রাখছে কিনা? দেখুন, আমি একটু আগের প্রশ্নটাতে ফিরে যাই। আমরা যখন বলছি সহায়ক পরিবেশ, এখন আপনি সম্পর্ক এগিয়ে নিতে চান, তো এগিয়ে নিতে চাইলে দুপক্ষকে তো সেটাতে খুব পজিটিভলি এঙ্গেজ থাকতে হবে। আমরা কি দেখছি, মে মাসে ভারতের 5টি গণমাধ্যমের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়েছেন। জুলাইয়ের 10 তারিখ রয়টার্সে সাক্ষাৎকার দিয়ে তিনি জানিয়েছেন তিনি ডিসেম্বরে বাংলাদেশে দেশে ফিরবেন। ফিরতে চান। একদিকে আমরা বলছি, বার্তা দিচ্ছি, সম্পর্ক এগিয়ে নিতে চাই, সম্পর্ককে গঠনমূলক পথে ফিরাতে চাই। আবার অন্যদিকে যিনি বাংলাদেশ থেকে চলে গেছেন গণ অভ্যুত্থানের মুখে, তিনি ভারতে বসে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যে কথাগুলো মিথ্যাচার করছেন, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে মন্তব্য করছেন, সেটি তো বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে, বিশ্বের কাছে বাংলাদেশকে খাটো করছেন। তো এটা তো নিশ্চয়ই সহায়ক পরিবেশ না। তো সেই ক্ষেত্রে আপনি যে প্রত্যর্পণের ইস্যুটা আনলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তো তিনি দণ্ডিত একজন অপরাধী। তো স্বাভাবিক এবং সঙ্গত কারণেই এই বিষয়টা সরকারের যেই লিস্ট অফ পেন্ডিং ইস্যুস আছে সেখানে উপরের দিকে আছে। একটা হচ্ছে তার প্রত্যর্পণ, পাশাপাশি হচ্ছে তাকে আপনি ভারতের মাটিতে বসে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড করতে দেবেন না বলেছেন, সেই জায়গাটা তো রাষ্ট্রের ধরতে হবে। আমি 5 তারিখের প্রসঙ্গ বললাম। 3 তারিখ ভারতের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকরা বাংলাদেশকে বার্তা দিয়েছিলেন 5 তারিখ যেভাবে অনুষ্ঠানটা হয়েছে সেভাবে হবে না, রেকর্ডেড বক্তৃতা যাবে, শুধু সদস্য ছাড়া কেউ বক্তব্য দেবেন না। কিন্তু তিনি রেকর্ডেড বক্তৃতা নয়, তিনি লাইভে যুক্ত হয়েছিলেন অডিও কলের মাধ্যমে। কিছু প্রশ্ন উত্তরে সেখানে প্রশ্নের উত্তর দিয়েছেন। পাশাপাশি সেই মঞ্চে বা সেই ফোরামে শুধু ওই সংগঠন যারা সভাটি ডেকেছিল তাদের বাইরে অন্যান্য সাংবাদিক উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের নেতাকর্মী, তারাও বিদেশ থেকে এসে যোগ দিয়েছেন। তো এই জায়গাতে যে ব্যত্যয় ঘটেছে, এই জন্য বাংলাদেশ এই ইস্যুটাতে খুব জোর দিচ্ছে। এখন দেখুন, দর কষাকষির মধ্যে অনেক শর্ত থাকে, আবার নতুন শর্ত যুক্ত হয়, প্রথম শর্ত বাদ যায়, সে জায়গাতে কিছু ছাড় দেওয়া হয়। এগুলো কিন্তু কূটনীতিতে বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন নয়। তো এখন পর্যন্ত আমরা জানি যে সরকারের যে অবস্থান, এই বিষয়টাতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, জোর দেওয়া হচ্ছে। এবং কেউ কেউ এমনও বলছেন, ইভেন ভারতের গণমাধ্যমে খবর এসছে যে এটি যদি না ঘটে তাহলে সেই সফরটি নাও হতে পারে। কিন্তু এখন পর্যন্ত জানি যে দুই পক্ষ ফ্লেক্সিবল আছেন যে অগাস্ট মাসে যে সফরের প্রস্তাব ভারতের দিক থেকে দেওয়া হয়েছে সেটা যাতে ঘটে এবং সেটা একটা রাষ্ট্রীয় সফর। আচ্ছা, রাহিদ আজাজ, আমরা দেখলাম যে দিল্লি ওসমান হাদির যারা হত্যাকারী তাদের প্রত্যর্পণের বিষয়ে আগ্রহী। এটা কি শেখ হাসিনার ইস্যুতে একটা দর কষাকষির অংশ কিনা? এটা হয়তো ভারত মনে করতে পারে দর কষাকষি, কিন্তু বাংলাদেশ দুটাকে আলাদা করে দেখছে। শেখ হাসিনার প্রত্যর্পণ একটা ইস্যু, সে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ। কাজে একটার জন্য আরেকটা ছাড় দেওয়া হবে এটা ভাবার সুযোগ নেই। আর শেখ হাসিনার প্রত্যর্পণের পাশাপাশি কিন্তু আমি আরেকটা বিষয় বলেছি, ভারতের ভূখণ্ড ব্যবহার করে তিনি বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে কোনো তৎপরতা চালাবেন না। এটি কিন্তু বাংলাদেশ শুরু থেকে বলে আসছে এবং সেই জায়গাতে বাংলাদেশ এখনো অনড় আছে। আচ্ছা, আপনাকে জানতে চাই যে যদি এই সফরটি হয় তাহলে আসলে সেখানে কূটনৈতিক এবং কৌশলগত দিক থেকে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে? দেখুন, আমরা এতক্ষণ বললাম সংবেদনশীল বা গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক একটা দিক। এর পাশাপাশি দেখুন, বাংলাদেশের সাথে ভারতের বহুমাত্রিক একটা সম্পর্ক। সেখানে পানি আছে, ব্যবসা বাণিজ্য আছে, বিনিয়োগ আছে, সীমান্ত আছে, কানেক্টিভিটি আছে, ভিসা আছে, শিক্ষা আছে, সংস্কৃতি আছে, অনেকগুলো ইস্যু আছে। তো নিশ্চয় সবগুলো ইস্যু না হলো মেজর যে ইস্যুগুলো, যেমন আমি যদি বলি, অন্তর্বর্তী সরকারের আমলে আমাদের উপর কিছু ট্রেড রেস্ট্রিকশন ছিল, সেই রেস্ট্রিকশনগুলো উঠেনি। নিশ্চয়ই বাংলাদেশের পক্ষ থেকে বলা হবে দ্রুত এগুলো প্রত্যাহার করে নেওয়া হোক। ভিসা চালু হয়েছে বলা হচ্ছে, কিন্তু পুরোদমে ভিসা এখনো চালু হয়নি। ভিসার জন্য এখনো মানুষজনকে, বাংলাদেশের নাগরিকদেরকে অপেক্ষা করতে হয়। এটা একটা ইস্যু আছে। সীমান্তর প্রসঙ্গটা আছে, সেখানে পুশিন আছে, সীমান্ত হত্যা আছে। পানির কথা যদি বলি, স্বাভাবিক এবং সঙ্গত কারণে 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি শেষ হচ্ছে ডিসেম্বরে, সেই ইস্যুটা আসবে। সেই গঙ্গার ইস্যুর পাশাপাশি তিস্তা সহ অভিন্ন অন্য নদীগুলোর প্রসঙ্গ আসবে। ব্যবসা বাণিজ্যে আর যে বিধিনিষেধ আছে সেই বিষয়গুলো আসবে। অর্থাৎ প্রায়োরিটি যে ইস্যুগুলো আছে, জ্বালানি আরেকটা বিষয় না বললে নয়, জ্বালানি সহযোগিতা দুই দেশের মধ্যে আছে। এই মুহূর্তে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে জ্বালানিতে সংকট চলছে, যেটা অর্থনীতিতে, ব্যবসা বাণিজ্যে, বাজারের উপর চাপ তৈরি করেছে। জ্বালানি সহযোগিতা আছে। তো
এত কিছু ইস্যু যেগুলো বললাম নিশ্চয়ই দুপক্ষের দিক থেকে প্রায়োরিটি ইস্যু থাকবে। বাংলাদেশের প্রায়োরিটি নিয়ে কথা বলবে, ভারত তাদের ইস্যুগুলো কথা বলবে। অর্থাৎ এই বৈঠকটি যদি হয়, দুই প্রধানমন্ত্রী সরাসরি একে অন্যের অবস্থানটা তুলে ধরতে পারবেন, পাশাপাশি সহযোগিতার ক্ষেত্রে কী মনোভাব সেই বিষয়টা তারা জানাতে পারবেন বলে আমি মনে করি। আচ্ছা, রাজ্যসভায় শেখ হাসিনার প্রত্যর্পণ এবং তারেক রহমানের সফর নিয়ে আলোচনা হয়েছে এবং সেটা আসলে দেখা গেছে যে একরকম এড়িয়ে যাওয়া হয়েছে। এটা কি ভারতের কোনো কূটনৈতিক কৌশল কিনা? এটা একটা কৌশল বলতে পারি, কারণ আমরা যদি দেখি রাজ্যসভায় যিনি প্রশ্ন করেছেন তিনি পশ্চিমবঙ্গের বিরোধী দল তৃণমূল কংগ্রেসের একজন রাজ্যসভা সদস্য, পুলিশের প্রধান ছিলেন। তিনি 4টা প্রশ্ন করেছিলেন। একটা প্রশ্ন ছিল বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে কেন্দ্রীয় সরকার কি কি পদক্ষেপ নিয়েছে, 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন ছিল বাংলাদেশের নাগরিকরা ভিসা পেতে অন অ্যান অ্যাভারেজ কটা দিন ওয়েট করতে হয়। আরেকটা ইস্যু ছিল আপনার কোনো বিশেষায়িত হাসপাতালের রেফারেন্স দিলে সেটা এক্সপিডাইট করা যায় কিনা। 4 নম্বর ছিল কানেক্টিভিটির ক্ষেত্রে, অর্থাৎ আমরা জানি ভারতের উত্তর পূর্বাঞ্চল যেটা ল্যান্ডলক বলা হয়, সে ল্যান্ডলক নর্থ ইস্টের সাথে মেইনল্যান্ড ইন্ডিয়ার কানেক্টিভিটির জন্য যে বিবিআইনের বাইরে অন্য কিছু ভাবছে কিনা। ইন্টারেস্টিং ঘটনা হলো কানেক্টিভিটি, ভিসা, এই 3টি প্রশ্ন ভারত এবং লিখিত প্রশ্ন উত্তর, এটা বলাই বাহুল্য, এটা বলা উচিত, লিখিত প্রশ্ন উত্তর ছিল কীর্তিবর্ধন সিং, যিনি ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। লিখিত উত্তরে 3টি বিষয় টাচ করলেও এই বিষয়টি টাচ করেননি। তো সেই জায়গায় এটা একটা কৌশলও হতে পারে যে উনি বিস্তারিত জানতে চেয়েছিলেন উদ্যোগগুলো কী কী, সেই উদ্যোগের ব্যাপারে তিনি প্রশ্নটা এড়িয়ে গেছিলেন। আচ্ছা, এবার একটু বাংলাদেশের ভেতরের বিষয়ে আসি। সেটা হচ্ছে তারেক রহমানের এই সফর নিয়ে আসলে এনসিপি সহ অন্যান্য দলগুলোর যে আলোচনা বা প্রতিক্রিয়া, সেটা আসলে কতটা প্রভাব ফেলছে? একটা তো চাপ সরকারের জন্য তৈরি করছে। সরকার নিজেই এই জিনিসটা ডে 1 থেকে বলছে যে সহায়ক পরিবেশের কথা, যে সহায়ক পরিবেশের মধ্যে সংবেদনশীল ইস্যুগুলোতে জোর দিতে হবে পারস্পরিক শ্রদ্ধা, সম্মান, মর্যাদা এবং পরস্পরের স্বার্থের বিষয়টা দেখা। আর বলা হয়েছে যে স্পর্শকাতর বিষয়গুলো আছে সেটিতে দুই পক্ষই যেন সংবেদনশীল থাকে। তো বাংলাদেশের জন্য আমি একটু আগে বলছি, রাজনৈতিক যে পট পরিবর্তন, সেখানে তো শেখ হাসিনার ইস্যুটা আছে এবং আমরা দুদিন আগেও দেখেছি এনসিপিতে নেতা নাহিদ ইসলাম বলেছেন এই বিষয়টা সুরাহা না করে সফর হতে পারার বা সফরে যাওয়া উচিত না। রাজনৈতিক মহলে বিশেষ করে বিরোধীদের পক্ষ থেকে যেমন বলা হচ্ছে, আমরা বাংলাদেশে গণমাধ্যমে দেখছি বা অন্যান্য বিভিন্ন পেশাজীবীর পক্ষ থেকেও এই বিষয়টা জোরে সোরে আসছে এবং খুব স্বাভাবিকভাবে আমি মনে করি যখন দেশের ভিতরে এই বিষয়গুলো আসে, তো সেই জায়গাতে সরকারের জন্য এক ধরনের চাপ তো তৈরি হয়। যদিও এটা ঠিক যে তারা বলছে বলে সরকার এটা করছে এমনটা ভাবার সুযোগ নেই। সরকার কিন্তু গণমাধ্যমে বলুন বা রাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনায় বলুক, এই বিষয়টা না আসলে সরকার কিন্তু এই ইস্যুটা দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ গুরুত্বের সঙ্গে সামনে রেখেছে। আচ্ছা, আপনার কাছে আমার সবচেয়ে জানতে চাওয়া সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রসঙ্গ এই কূটনৈতিক আলোচনায় প্রভাব ফেলবে? এই বিষয়গুলো তো আলোচনায় আসবে, কারণ যে পট পরিবর্তন হয়েছে এবং যখন দুইজন রাজনীতিবিদ দেখা করেন, শীর্ষ রাজনীতিবিদ, রাজনৈতিক আলোচনা তাদের টেবিলে থাকবে। কাজে রাজনীতির বাইরে বা রাজনীতিকে একপাশে সরিয়ে আলোচনা করবেন, এটা ভাবার বোধহয় অবকাশ নেই। অসংখ্য ধন্যবাদ আজকে আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা তখন কথা বলছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং সেখানে কি কি বিষয়ে আলোচনা হতে পারে সেই বিষয়টি নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।